মেঘ, আমি তোমার সাথে রিলেশন রাখতে পারবো না, আর আমাকে মাফ করে দাও। কেন নীলা, আমার অপরাধটা কি যে তুমি আমার সাথে রিলেশনটা রাখতে চাও না? আমি দেখতে খারাপ নাকি নাকি আমার কোনো কিছুতে কমতি আছে? দেখো, তুমি দেখতে শুনতে মাশাল্লাহ ভালো একটা ছেলে। আমি যদি এখন তোমাকে বিয়ে করি, তাহলে তুমি আমাকে খাওয়াবে কি বলো তো? না তো আছে তোমার একটা চাকরি, না তো আছে গাড়ি বাড়ি। ও আচ্ছা, এবার বুঝতে পেরেছি কেন আমাকে ছেড়ে যাওয়ার জন্য বলতেছো। আমার টাকা পয়সা নেই, গাড়ি বাড়ি নেই, এর জন্যই তো আমাকে ছেড়ে যাইতেছো, তাই না? আরেকটা কথা, আমি তোমার সাথে এতদিন রিলেশনশিপের নাটক করেছি। আমার বান্ধবীদের সাথে বাজি লেগেছিলাম। আমি তোমাকে না, আমি রাহুলকে ভালোবাসি। ও আচ্ছা, ভালো কথা। আমাদের রিলেশনশিপের আজকে 3 বছর চলতেছে, আর তুমি বলতেছো আমার সাথে এতদিন নাটক করেছো। আমি তোমার সাথে এতদিন নাটক করেছি। আমি যাচ্ছি, ভালো থেকো তুমি, আর ঠিকমতো খাওয়া দাওয়া করবে। এই বলে নীলা চলে গেল। এতক্ষণ দুজন পার্কে একটা বেঞ্চে বসে কথাগুলো বলছিল। চলুন নীলা এবং মেঘের পরিচয় পর্বটা জেনে ফেলা যাক। নীলা হচ্ছে টপ বিজনেসম্যান সাইফুল চৌধুরীর একমাত্র মেয়ে। অন্যদিকে মেঘ মধ্যবিত্ত পরিবারের ছেলে। এখন এতটুকুই থাক, গল্পের সাথে থাকেন, আস্তে আস্তে সব জানতে পারবেন। মেঘ বসা থেকে উঠে পার্ক থেকে বের হয়ে একটা দোকানে চলে গেল। দোকানদারকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভাই, আমাকে 1 প্যাকেট সিগারেট দিয়েন তো, গুল্লেব সুইচ দেন। এই নেন ভাই আপনার সিগারেট, 270 টাকা দেন। মেঘ টাকাগুলো দিয়ে সিগারেটের প্যাকেটটা নিয়ে চলে গেল নদীর পাড়ে। সন্ধ্যা হয়ে গেছে, আস্তে আস্তে চারিদিকটা অন্ধকার হতে লাগলো। এদিকে মেঘ এখনও নদীর পাড়ে বসে বসে সিগারেট খাচ্ছে। প্রায় 2 ঘন্টা হয়ে গেল। একের পর এক সিগারেট খেয়ে যাচ্ছে মেঘ। সিগারেট খাওয়া শেষ হতেই মেঘ তার ফোনটা বের করে দেখে তার বন্ধু শাওন অনেকগুলো ফোন দিয়েছে। মেঘ ফোনটা পকেটে রাখতে যাবে, এমন সময় আবার শাওনের ফোন কল। রিসিভ করতে ওই পাশ থেকে বলতে লাগলো, কিরে, তুই কোথায় আছিস এখন বলতো? সেই কখন থেকে ফোন দিতেছি তোকে, ফোন তোলার নামগন্ধ নেই তোর। এই যে নদীর পাড়ে আছি, তুই কোথায় আছিস? আমি পাড়ার মোড়ে সাদিকুলের চায়ের দোকানে বসে আছি, তুই আয় তাড়াতাড়ি, তোর জন্য একটা সুখবর আছে। ঠিক আছে, আসতেছি এক্ষুনি। এই বলে মেঘ চলে গেল সাদিকুলের দোকানে। শাওনের সাথে কথা না বলে সাদিকুলের দোকান থেকে একটা সেন্টার ফ্রুট নিয়ে চিবাতে চিবাতে বলতে লাগলো, কি রে, কি যেন সুখবর আছে বললি তুই? আগে বস তো এইখানে। আর তোর শরীর থেকে এত সিগারেটের গন্ধ আসতেছে কেন? তুই তো কখনোই সিগারেট খাস না। আসার সময় একটা ভাইয়ের সাথে এসেছিলাম, সে সিগারেট খাইছিল, আর ধোঁয়াটা আমার উপর এসে পড়েছে। ও আচ্ছা, আঙ্কেল আমাকে ফোন দিয়েছিল। তোর তো ব্যাংকে চাকরি হয়ে গেছে, ম্যানেজারের পদে। তুই চাকরি পেয়েছিস? যা শালা, মজা করার জায়গা পাস না তুই? শালা মজা করছি না, সত্যি কথা বলতেছি। তুই চাইলে তোর আব্বুকে গিয়ে জিজ্ঞাসা করিস, তাহলেই জানতে পারবি। এখন আমাদের ট্রিট দে, এরপর না হয় বাকি কথা হবে। মেঘ শাওন এবং তার বাকি বন্ধুদের চা আরো অনেক কিছু খাইয়ে দিল আর গল্প করতে লাগলো। এদিকে শাওন বলতে লাগলো, কিরে, নীলার খবর কি? বিকালে দেখলাম পার্ক থেকে রাহুলের হাত ধরে বেরিয়ে গেছে। বাদ দে সব কথা, আজকে আমি যাই রে, শরীরটা একটু খারাপ লাগতেছে, কালকে কথা হবে। ঠিক আছে যা, আর কালকে তোকে ঢাকা যাইতে হবে। সকল কিছু রেডি করে রাখিস। আমিও যাব তোর সাথে ঢাকা, ওই অফিসেও আমার চাকরি হয়েছে। ও, তাহলে তো ভালোই হলো। মেঘ শাওনের সাথে কথা বলে চলে গেল বাসায়। হাত মুখ ধুয়ে খাবার খাচ্ছে, এমন সময় তার আব্বু বলতে লাগলো, মেঘ, তোর তো ম্যানেজারের চাকরি হয়ে গেছে ইসলামী ব্যাংকে, কালকেই তোকে ঢাকা চলে যেতে হবে। ঠিক আছে আব্বু, কালকেই যাব। তুমি 2টা বাসের টিকিট কাইটা রাখো, শাওনও যাবে, তারও চাকরি হয়েছে ওইখানে। ও আচ্ছা, আমি কথা বলে রাখছি বাস কাউন্টারেই। সকাল 7টার বাসে তোদের যেতে হবে। 7টায় না যাইতে পারলে পরে একেবারে রাতের বাস ছাড়া অন্য কোনো বাস পাওয়া যাবে না। তাহলে তো খুব তাড়াতাড়ি উঠতে হবে, আমি তাহলে ঘুমাই গিয়ে। মেঘ খাওয়া দাওয়া শেষ করে চলে গেল তার রুমে। সকল কাপড় একটা ব্যাগের ভেতরে গুছিয়ে বিছানায় শুয়ে ফোনটা হাতে নিয়ে নীলার মেসেজগুলো দেখতে লাগলো।
প্রতিদিন রাতে নীলা চ্যাটিংয়ের মাধ্যমে মেঘের সাথে কথা বলতো। আজকে নীলার আইডিটা অনলাইন থাকা সত্ত্বেও কোনো মেসেজ আসছে না মেঘের কাছে। হয়তো রাহুলের সাথে কথা বলছে। এসব ভাবতে ভাবতে মেঘের চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। কখন যে ঘুমিয়ে গেছে খেয়ালই নেই মেঘের। সকালে তার মায়ের ডাকে ঘুম ভাঙলো মেঘের। এই মেঘ উঠ, সকাল 6টা বেজে গেছে। শাওন ফোন দিয়েছিল একটু আগে, বলেছে রেডি হয়ে থাকতে সে আসতেছে। আচ্ছা আম্মু, তুমি যাও, আমি ফ্রেশ হয়ে রেডি হইতে আছি। আর কিছু রান্না করার দরকার নেই, আমি এখন কিছু খাবো না। আমি রান্না করেছি তোর জন্য, অল্প হলেও খাইয়ে যেতে হবে তোর, তা না হলে গাড়িতে অসুস্থ হয়ে পড়বি। 7 বা 8 ঘন্টা জার্নি বাসে। ঠিক আছে, খেয়ে নিবনি, এখন যাও তুমি। মেঘের আম্মু চলে গেল। এদিকে মেঘ তার ফোনটা হাতে নিয়ে দেখতে লাগলো নীলা মেসেজ দিয়েছে কিনা, কিন্তু কোনো মেসেজ আসেনি নীলার আইডি থেকে। ফোনটা রেখে ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসতেই শাওন আসলো। কিরে, তোর এখনো খাওয়া শেষ হয় নাই? 5 মিনিট বস। এই বলে মেঘ তাড়াতাড়ি খাবার খেতে লাগলো। খাওয়া দাওয়া শেষ করে সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল বাস কাউন্টারে। গিয়ে দেখে বাস দাঁড়িয়ে আছে। বাসে উঠতে শাওন বলতে লাগলো, মেঘ, কিছু কিনে নেই বাসে খাওয়ার জন্য, কি বলিস তুই? কিছু কিনতে হবে না, বাসেই লোক আসবে, তখন কিনতে পারা যাবে। চল সিটে গিয়ে বসি। মেঘ এবং শাওন সিটে গিয়ে বসে পড়ল। 10 মিনিট পর বাস ছেড়ে দিল মেঘদের। এদিকে মেঘ কানে হেডফোন লাগিয়ে চোখ বন্ধ করে আতিক আহমেদ নিলয়ের গান শুনছে। এদিকে শাওন যে তাকে ডাকছে তার কোনো হুঁশ নেই। এটা দেখে শাওন মেঘকে ধাক্কা দিয়ে বলতে লাগলো, কিরে, সত্যি করে বলতো কি হয়েছে তোর? কাল থেকে তোর কেমন চেঞ্জ দেখতেছি। নীলার সাথে কি কিছু হয়েছে? না, কিছু হয় নাই, রাতে ঘুম হয় নাই তো, তাই আর কি ঘুম পাচ্ছি একটু। না, তোর কিছু একটা হয়েছে। যতই ঘুম আসুক না কেন, তুই আমার সাথে কথা বলতি। সত্যি করে বলতো নীলার সাথে কি হয়েছে? কি বলবো বন্ধু, নীলা আমাকে ভালোবাসে নাই, নীলা রাহুলকে ভালোবাসে। গত 3 বছর আমার সাথে বলে অভিনয় করেছে তার বান্ধবীদের সাথে বাজি লেগে। কালকে আমার সাথে ব্রেকআপ করে চলে গেছে নীলা। ও আচ্ছা, এই কথা। আমি কালকেই বুঝেছিলাম যখন দেখেছি রাহুলের হাত ধরে নীলা পার্ক থেকে বের হয়ে গেছে। চিন্তা করিস না, তুই নীলাকে দেখিয়ে দিবি তোর সব কিছু আছে, তাদের থেকে কোনো কিছু কম নেই তোর। তা তো দেখাতেই হবে, না দেখালে তো নীলা ভাববে আমি সে আগের মতোই রয়ে গেছি। ঢাকা যাই, আস্তে আস্তে সব কিছু পরিবর্তন করব। তা শিউলির কি খবর, কথা হয় নাকি? না রে, শিউলিও নীলার মতো আমাকে ধোকা দিয়ে চলে গেছে, তাই তো আমি ঢাকা চলে যাইতেছি। তা না হলে আমার বাবার অফিস রেখে অন্য কোথাও চাকরি করতাম নাকি? এইসব কথা বলতে বলতে প্রায় 4 ঘন্টা কেটে গেল। এদিকে শাওন ম্যাপে দেখতে লাগলো ঢাকা যেতে আর কতক্ষণ লাগবে। ম্যাপ দেখা শেষ করে শাওন বলতে লাগলো, মামা, এখন একটু ঘুমিয়ে নেই, আমি ঢাকা যাইতে যাইতে আরও 2 ঘন্টার উপরে লাগবে। ঠিক আছে, ঘুমা, ঢাকা আসলে আমি তোকে ডাক দিবনি। শাওন ঘুমিয়ে গেল। এদিকে মেঘ তার ফেসবুকে ঢুকে আইডিটা লগ আউট করে নতুন একটা আইডি খুলল। শাওনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে ভিডিও দেখতে লাগলো ফেসবুকে। দেখতে দেখতে কেটে গেল 2 ঘন্টা। বাস কন্ট্রাক্টর বলতে লাগলো, এই ঢাকার যাত্রী যারা আছেন সবাই সামনে চলে আসেন, ঢাকা বিমানবন্দরে চলে এসেছে। এটা শুনে মেঘ শাওনকে ডাকতে লাগলো। এই শাওন, আমরা ঢাকা চলে এসেছি, উঠ এখন। শাওন উঠে গেল। 2 জন বাস থেকে নেমে পড়ল। একটা রিক্সা নিয়ে তাদেরকে যে ঠিকানা দিয়েছিল ওই ঠিকানায় চলে গেল 2 জন। অফিসের সামনে দাঁড়িয়ে আছে। এমন সময় দারোয়ান বলতে লাগলো, আপনাদের নাম কি মেঘ আর শাওন? জি। আপনারা ভিতরে যান, বড় স্যার আপনাদের ভিতরে যাইতে বলেছে। ব্যাগগুলো এইখানে রেখে যান। শাওন ও মেঘ ব্যাগগুলো রেখে চলে গেল ভেতরে। কেবিনের ভেতরে প্রবেশ করতেই এমডি স্যার বলতে লাগলো, আসো মেঘ আর সায়ন, তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। মেঘ আর শাওন ভেতরে গিয়ে সোফায় বসে পড়ল। কিছুক্ষণ রেস্ট করার পর এমডি স্যার বলতে লাগলো, মেঘ, তোমাকে ম্যানেজার তো বানিয়ে দিলাম, সব কিছু হিসাব করে রাখতে পারবে তো? তোমাকে সাহায্য করবে সায়ন। ইনশাল্লাহ পারবো স্যার, আমাকে একটু দেখিয়ে দিলেই হবে, আমি সব কিছু করে নিতে পারবো। এইদিকে আসো, আমি তোমাকে দেখিয়ে দিতেছি কি করতে হবে অফিসে। অফিসের এমডি সবকিছু দেখিয়ে দিয়ে মেঘের হাতে একটা চাবি দিয়ে বলতে লাগলো, এই চাবিটা রাখো,
আজ থেকে যেহেতু তুমি ম্যানেজার, এটার দায়িত্ব তোমার। এখন থেকে তুমি নিজের কাছে রাখবে এটা। আর তোমার বেতন 70,000 টাকা ধরা হয়েছে। ধন্যবাদ স্যার। মেঘ এবং শাওন চলে গেল তাদের রুমে। অফিস থেকে একটা রুম দিয়েছে থাকার জন্য তাদের। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে হালকা পাতলা খাবার খেয়ে ঘুমিয়ে গেল দুজন। সন্ধ্যায় ঘুম ভাঙলো দুজনের। ঘুম ভাঙতেই শাওন বলতে লাগলো, চল মেঘ, বাহির থেকে রাতের ঢাকাটা দেখে আসি। শুনেছি রাতের ঢাকা অনেক সুন্দর হয়। আচ্ছা একটু বস, আমি ফ্রেশ হয়ে আসতেছি। মেঘ ফ্রেশ হয়ে চলে আসলো। দুজন মিলে চলে গেল বাইরে। আশেপাশে ঘুরে ঘুরে দেখছে। এমন সময় একটা 10 বছরের বাচ্চা এসে বলতে লাগলো, ভাইয়া আমাকে 20 টাকা দিবেন, আমার খুব ক্ষুধা লাগছে, দুদিন ধরে কিছু খাই নাই। মেঘ ছেলেটার কথা শুনে যেই তার পকেট থেকে টাকা বের করতে যাবে, এমন সময় পাশ থেকে একটা ছেলে বলে উঠল, ভাই ওদের টাকা দিয়েন না, ওরা ড্যান্ডি কিনে খায়। এখন আপনি টাকা দিলে দৌড়ে চলে যাবে ড্যান্ডি কিনে খাওয়ার জন্য। ভাই আপনার কথা বুঝলাম না, ডেন্ডি মানে কি? ভাই আপনি হয়তো এই ঢাকা শহরে নতুন, ড্যান্ডি মানে বুঝেন না? ড্যান্ডি মানে হচ্ছে গাঁজা সেবন করা, আরও অনেক কিছু। এই শহরে এসেছেন, আস্তে আস্তে সব কিছু বুঝে যাবেন। ভাইয়া দেন না টাকা, খুব ক্ষুধা লাগছে। তোমার যেহেতু ক্ষুধা লাগছে, চলো তোমাকে খাবার কিনে দিই। টাকা দিতে পারবো না। না, আমাকে টাকা দেন, আমি খাবার কিনে খাবো পরে। ভাই বলেছিলাম না ছেলেটা ড্যান্ডি কিনে খাওয়ার জন্য টাকা নিতেছে? আপনি বলেছেন খাবার কিনে দিবেন, কিন্তু সে খাবার খাবে না, বলেছে তাকে টাকা দিতে বলতেছে। তোমাকে টাকা দিতে পারবো না। যদি খাবার খাইতে চাও বলো, খাবার কিনে দিই। যা, তোর টাকা লাগবে না। এই বলে ছেলেটা চলে গেল। এদিকে মেঘ অবাক হয়ে তাকিয়ে আছে। এইটুকু একটা ছেলে তাকে ঝাড়ি দিয়ে চলে গেছে, এটা সে ভাবতেই পারছে না। কিরে, কি ভাবতেছিস? ছেলেটা তোকে ঝাড়ি দিয়ে চলে গেছে? রে, এইটুকু একটা ছেলে আমাকে ঝাড়ি দিয়ে চলে গেল, ভাবতেই পারছি না। তা রাতে খাবার তো কিনে নিয়ে যাইতে হবে। চল খাবার কিনে নিয়ে যাই। কিনে নিয়ে যাইতে হবে না, নিচের তলার বাড়িওয়ালা বলেছে আজকে তার বাসায় খাওয়ার জন্য। চল, ঘোরাঘুরি তো অনেক করলাম, এখন বাসায় চলে যাই। চল, আর কিছু বিস্কিট কিনে নে, ক্ষুধা লাগলে খাবো নে। চল। বিস্কুট কিনে নিয়ে দুজন চলে গেল বাসায়। রাত 9টা। এমন সময় মেঘদের রুমের কলিং বেলটা বেজে উঠল। মেঘ দরজা খুলতে দেখতে পেল একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটাকে দেখে জিজ্ঞাসা করতে লাগলো, কিছু বলবেন নাকি আপু? আপু খাবার খাওয়ার জন্য বলছে, আপনাদেরকে ডেকে নিয়ে যাওয়ার জন্য। আপনারা আসেন, আমি নিচে যাচ্ছি। ঠিক আছে আপু, আপনি যান তাহলে। আতুষি চলে গেল। এদিকে মেঘ আর শাওন হালকা ফ্রেশ হয়ে চলে আসলো নিচতলায়। কলিং বেল দিতেই আতুষি এসে দরজা খুলে দিল। মেঘ আর শাওন ভেতরে চলে গেল। খাবার টেবিলে বসতেই বাড়ির মালিক বলতে লাগলো, তোমরা তো ইসলামী ব্যাংকে চাকরি করো, তাই না? জি, আমরা ইসলামী ব্যাংকে চাকরি করি। বাড়ির মালিকের সাথে টুকটাক কথা বলছে আর খাবার খাচ্ছে। কিছুক্ষণের মধ্যে খাওয়া দাওয়া শেষ করে মেঘ আর শাওন চলে গেল তাদের রুমে। বিছানায় শুয়ে পড়তে পড়তে মেঘ বলতে লাগলো, শাওন, সকালে তাড়াতাড়ি উঠতে হবে, অফিসে গিয়ে কিছু কাজ আছে। স্যারকে কাজগুলো বুঝিয়ে দিতে হবে। 6টার অ্যালার্ম দিয়ে রেখেছি, উঠতে পারবো, সমস্যা নাই। এখন তাহলে ঘুমা। মেঘ ঘুমিয়ে গেল। এদিকে শাওন শুয়ে শুয়ে ফোন টিপছে। রাত প্রায় 3টে। এমন সময় কারো কথার শব্দে ঘুম ভেঙে গেল। মেঘ উঠে শাওনের বিছানার কাছে যেতেই দেখতে পেল শাওন নেই। ব্যালকনির দিকে তাকাতেই দেখতে পেল শাওন কার সাথে যেন কথা বলছে। কি রে শাওন, কার সাথে কথা বলতেছিস? কই, কারোর সাথে তো কথা বলি না। তুই উঠে গেলি এত তাড়াতাড়ি, যা গিয়ে ঘুমা। সকালে ডেকে দিবনি, মাত্র তো 3টা বাজে। শালা ঘুমাতে পারলাম কই, তোর কথার শব্দেই তো ঘুমটা ভেঙে গেছে। কথা রেখে এখন ঘুমাতে যা। এদিকে মেঘ আবারও বিছানায় এসে শুয়ে পড়ল। ফোনটা হাতে নিয়ে ফেসবুক প্রবেশ করতেই দেখতে পেল তাদের বস তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে সাথে সাথেই ওই পাশ থেকে মেসেজ, মেঘ তুমি এখনো ঘুমাও নাই? রাত তো প্রায় শেষের দিকে। স্যার ঘুমিয়েছি, হঠাৎ ঘুমটা ভেঙে গেছে তো, তাই আর কি একটু ফেসবুকে ঢুকলাম। কালকে বা পরের দিন তোমাকে আমেরিকা যেতে হবে। ওইখানে আমাদের ব্যাংকের সাথে অন্য ব্যাংকগুলো কথা বলবে।
তাদের কিছু জরুরি বার্তা আছে, ওই বার্তাগুলো আমাদের শুনতে হবে। ঠিক আছে স্যার, আমাকে কিছু বুঝিয়ে দেন, আমি তাদের সাথে মিটিংটা বুঝে শুনে শেষ করে দেব। ঠিক আছে, কালকে তো অফিসে আসবেই, তখন তোমাকে সব কিছু বুঝিয়ে দিব। আর হ্যাঁ, একটা কথা, আমার মেয়ে কিন্তু তোমার বিয়ে হয়ে কাজ করবে। কি বলতেছেন স্যার? আপনি আমার মালিক, আর আপনার মেয়ে কিনা আমার বিয়ে হয়ে কাজ করবে? এটা আমি বিশ্বাস করতে পারছি না। সাধারণ একটা ছেলের বিয়ে হয়ে কাজ করবে? কেন, করতে পারবে না নাকি? করতে তো পারবে, কিন্তু স্যার অবশেষে কিনা আপনার মেয়ে আমার বিয়ে হয়ে কাজ করবে? আর সায়ন যে বাসায় আছে, ওই বাসা ভাড়া হচ্ছে আমার বড় ভাইয়ের বাসা, বিখ্যাত বিজনেসম্যান রানা চৌধুরী। কাল থেকে সায়ন তার মেয়ের বডিগার্ড হয়ে কাজ করবে। ঠিক আছে স্যার, আপনি যেটা বলবেন ওইটাই হবে। কথা বলতে বলতে ফজরের আজান দিয়ে দিল। মেঘ বিছানায় শুয়ে না থেকে অজু করে মসজিদে চলে গেল। কিছুক্ষণ হাঁটাহাঁটি করে বাসায় আসতেই বাসার মালিক বলতে লাগলো, আচ্ছা মেয়ে, কালকে রাতে তোমাদের রুম থেকে কারো কথা শব্দ পেয়েছি অনেক। তুমি কথা বলছিলে নাকি কারোর সাথে? না, শাওন কথা বলছিল কার সাথে যেন। আপনাদের ঘুমাতে সমস্যা হয়েছে নাকি? না, ঘুমোতে কোনো সমস্যা হয়নি। তোমরা যেই কথা বলো না কেন, আস্তে আস্তে কথা বলবে, ঠিক আছে? আর তোমাদের খাবারটা আমি আতসীকে নিয়ে পাঠিয়ে দিতেছি তোমাদের রুমে। ঠিক আছে আঙ্কেল। আর শাওন তো আপনার মেয়ের বডিগার্ড হয়ে থাকবে, আমাকে তো অফিসে যেতে হবে। শাওনকে একটু বলো তো আমার সাথে এসে দেখা করার জন্য। ওর সাথে কিছু কথা আছে, কিছু প্রশ্ন করতাম তাকে। আচ্ছা, আমি এখনই বলতেছি গিয়ে। এই বলে মেঘ চলে গেল তার রুমে। গিয়ে দেখে শাওন পড়ে পড়ে ঘুমাচ্ছে। শাওনকে লাথি মেরে নিচে ফেলে দিয়ে বলতে লাগলো, শালা, তোর জন্য আজকে কথা শুনতে হলো। যা তাড়াতাড়ি, বাড়ির মালিক তোকে ডাকতেছে। আজ থেকে তুই আতসী আপুর বডিগার্ড হিসেবে থাকবি। সত্যি বলতেছিস মামা, নাকি মিথ্যে বলতেছিস? তুই আমার সারা লাগিস নাকি যে তোর সাথে আমি মিথ্যা বলবো? সত্যি বলতেছি, তাড়াতাড়ি যা, বাড়ির মালিক ডাকতেছে। ওকে মামা, যাইতেছি। এই বলে শাওন চলে গেল নিচে। এদিকে মেঘ অফিসের জন্য রেডি হয়ে ফাইলগুলো একটা ব্যাগের ভেতরে ভরে নিল। প্রায় 30 মিনিট পর অতসী মেঘ এবং শাওনের জন্য খাবার নিয়ে আসলো। মেঘ, শাওন কোথায় গেছে? নিচে আপনার আব্বুর সাথে কথা বলতেছি। আচ্ছা তুসি আপু, একটা কথা বলবেন, কালকে আপনি শাওনকে কি দিয়েছেন? আমার ফোন নাম্বার দিয়েছি। কেন, কি হয়েছে? তার মানে সে আপনার সাথে সারা রাত কথা বলেছে? এর জন্যই তো বলি, বন্ধু তো আমার রাত জাগা পাখি না। হঠাৎ রাত জাগলো কেন? কি বলছেন? আমি কিছু বুঝতে পারছি না, বুঝিয়ে বলেন তো একটু। না কিছু না, আপনি যান, আমি খাবার খেয়ে নিব নে। অতসী চলে গেল। এদিকে মেঘ খাবার খেয়ে অফিসে চলে গেল। বসের কেবিনে বসে বসে ফাইলগুলো চেক করতে কোনো ভুল আছে কিনা। কি বেশ কিছুক্ষণ পর মেঘের বস আসলো। মেঘ, ফাইলগুলো দাও, আমি দেখে দিতেছি তোমাকে। আজকে রাতেই তোমার ফ্লাইট, দুপুরে বাসায় গিয়ে সকল কিছু রেডি করে রাখো। ঠিক আছে স্যার। আর কতদিন থাকতে হবে ওইখানে আমাকে? বেশি দিন না, 3 বা 4 দিন থাকতে হবে তোমাকে। এই নাও ফাইল, সব কিছু ঠিকঠাক আছে। যেইভাবে তৈরি করেছো ফাইলগুলো, ওইভাবেই দেখাবে তাদের। আচ্ছা স্যার, এখন তাহলে আমি আমার কেবিনে যাই। আর আপনার মেয়ে কি আমার সাথে যাবে? তোমাদের সাথে যাবে। ওইখানে সে কিছু কেনাকাটা করবে, এরপর আবার তোমার সাথে চলে আসবে। তুমি এই ফাঁকে কাজগুলো শেষ করে ফেলবে। আচ্ছা স্যার। এই বলে মেঘ চলে গেল তার কেবিনে। বসে বসে কাজগুলো আরেকবার দেখে নিল। এমন সময় কেবিনে প্রবেশ করলো একটা মেয়ে। মেঘ মেয়েটার দিকে তাকিয়ে বলতে লাগলো, আসুন ভিতরে। আমি আপনার পিএ, আজ থেকে আপনার কেবিনেই আমার কেবিন হবে। বলেন কি লাগবে আপনার? কিছু লাগবে না, আপনি বসে থাকেন। আর আজকে রাতে তো আমরা আমেরিকা যাব, আপনি রেডি হয়ে থাকেন, দুপুরে এইখান থেকে গিয়ে। ঠিক আছে স্যার, আপনাকে একটা প্রশ্ন করব, উত্তর দিবেন? জি করেন, কি প্রশ্ন করবেন? আপনার গার্লফ্রেন্ড আছে নাকি, বা কারোর সাথে রিলেশন করেন নাকি? ছিল এক সময়, কিন্তু এখন আর করি না। তার সাথে ব্রেকআপ হয়ে গেছে।
কিন্তু আপনি এসব প্রশ্ন আমাকে করতেছেন কেন বুঝলাম না। এমনি করতেছি। আচ্ছা, আমার তো কোনো কাজ নেই এখন এইখানে, আমি বাসায় চলে যাই। কি বলেন স্যার আপনি? আপনি বাসায় চলে যান। আবারও আপনার তো রেডি হতে হবে, সময় লাগবে। জি না স্যার, আমার সময় লাগবে না বেশি, আমার 10 মিনিট সময় হলেই যথেষ্ট। ও আচ্ছা, তাহলে চলে যান, এখন কোনো কাজ নেই যেহেতু। ঠিক আছে স্যার। তনিশা চলে গেল। এদিকে মেঘ তার কাজ শেষ করে দুপুরে চলে গেল বাসায়। 3 দিনের জন্য কাপড়গুলো একটা ব্যাগের ভেতরে ভরে নিল। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো। মেঘ শাওনের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো বিমানবন্দরে। এসে দেখে তনিশা দাঁড়িয়ে আছে। মেঘকে দেখে তনিশা বলতে লাগলো, এতক্ষণ লাগে আসতে? ঢাকা শহর জানেনই তো কত জ্যাম থাকে, একটু আসতে লেট হয়ে গেছে, সরি। চলেন এখন ভিতরে যাই। আমাদের ফ্লাইট কয়টায়? 8টায় আমাদের ফ্লাইট, সব কিছু রেডি করা আছে। আমরা শুধু বিমানে গিয়ে বসবো, আর 30 মিনিট পর বিমান আকাশে উড়াল দিবে। চলেন, 7:30 তো বেজে গেছে, বেশি দেরি করা যাবে না। তনিশা এবং মেঘ চলে গেল বিমানের ভেতরে। প্রায় 300 জন যাত্রী নিয়ে আজকে বিমানটা আকাশে উড়াল দিবে। ঘড়িতে 4টে বাজতেই বিমান আকাশে উড়াল দিল। এদিকে সবাই সবার সিট বেল্ট পরে নিল। 3400 ফুট ওপর দিয়ে বিমান উড়ে যাচ্ছে। 10 মিনিট পর কেবিন ক্রু সবাইকে খাবার দিতে লাগলো। খাবারে ছিল বিরিয়ানি, একটা ডিম, আরও ইত্যাদি ইত্যাদি। খাওয়া দাওয়া শেষ করে বসে আছে তনিশা এবং মেঘ। আচ্ছা তনিশা ম্যাম, আমাদের যাইতে কতক্ষণ সময় লাগবে? আর বিমানের ভিতরে কি ঘুমানো যাবে নাকি? আমাদের যাইতে 6 ঘন্টা সময় লাগতে পারে। ওই যে সামনে দেখেন কিছু লেখা আছে, ওইখানে পড়ে নেন বিমানে ঘুমানো যাবে নাকি ঘুমানো যাবে না। মেঘ আর কিছু না বলে সতর্ক বার্তা পড়ে মুভি দেখতে লাগলো। সবার সিটের সাথে একটা একটা করে বড় ম্যাপ দেওয়া আছে। দেখতে দেখতে কেটে গেল 6 ঘন্টা। এদিকে মেঘ অলরেডি 4টে মুভি দেখে ফেলেছে। বিমান আমেরিকায় ল্যান্ড করলো। তনিশা এবং মেঘ নেমে চলে গেল বিমানবন্দরের বাইরে। গিয়ে দেখে তাদের জন্য গাড়ি অপেক্ষা করছে। ম্যাডাম ওঠেন, আমি আর কে হোটেল থেকে এসেছি। আপনারা যে হোটেলে থাকবেন ওই হোটেল থেকে আপনাদের নিয়ে যাওয়ার জন্য গাড়ি পাঠিয়েছে। ও আচ্ছা, মেঘ গাড়িতে ওঠো। জি ম্যাম, উঠতেছি। আরেকটা কথা, আমাকে ম্যাম ম্যাম বলে ডাকবে না, আমার বিরক্ত লাগে এই ডাকটা শুনতে। নাম ধরে ডাকতে পারলে ডাকবে, আর না ডাকতে পারলে মেসেজ করবে। ঠিক আছে তনিশা। গাড়ি করে চলে আসলো হোটেলে। দুজন 2 রুমে চলে গেল। ফ্রেশ হয়ে বসে আছে। এমন সময় মেঘের ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার বস ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই তার বস বলতে লাগলো, মেঘ পৌঁছে গেছো নাকি? জি স্যার। ওরা আসবে কখন, আজকে নাকি কালকে? ওরা 3 ঘন্টা পর আসবে, ততক্ষণে তোমরা রেস্ট করো। আর তনিশাকে একটু দেখে রাখো, তাকে একা ছাড়বে না। ঠিক আছে স্যার, তনিশা ম্যামকে নিয়ে চিন্তা করবেন না। আমি যতদিন আছি ততদিন তনিশা ম্যামের কিছুই হবে না। ঠিক আছে, তাহলে রেস্ট করো, রাখছি তাহলে এখন। আর ওরা তোমার কেবিনে আসবে ঠিক 3 ঘন্টা পর। ওকে স্যার। মেঘ রেস্ট করতে লাগলো। 3 ঘন্টা পর তনিশা চলে আসলো মেঘের রুমে। এদিকে মেঘ ফাইলগুলো বের করে বসে আছে। এমন সময় কয়েকজন লোক ভেতরে প্রবেশ করলো। মেঘ সবাইকে স্বাগতম জানালো। ফাইলগুলো সবার হাতে দিয়ে বলতে লাগলো, স্যার এই ফাইলগুলো তো আমাদের প্রজেক্ট রেডি করা আছে, আপনাদের পছন্দ হলে আমি আমার বাকি কথা বলবো। মেঘ, তুমি তোমার প্রজেক্ট সম্পর্কে বলো, আমরা শুনি একটু। পরে যদি তোমার প্রজেক্ট ভালো লাগে তাহলে ডিল ফাইনাল করব। মেঘ তাদের খুব ভালো করে বুঝিয়ে বলে দিল কিভাবে কি করতে হবে, কত টাকা খরচ হবে, একটা ব্যাংক তৈরি করতে কত টাকা লাগবে, আরও ইত্যাদি ইত্যাদি। মেঘের কথা শুনে আমেরিকার লোকগুলো তাদের বাকি ব্যাংকারদের সাথে কথা বলতে লাগলো। বেশ কিছুক্ষণ কথা বলে বলতে লাগলো, মেঘ, তোমার ডিল ফাইনাল করলাম। তুমি আমাদের দেশে একটা ব্যাংক প্রতিষ্ঠিত করতে পারো, আমরা সাহায্য করব। এই নাও, এখানে $15,000 আছে, আরও লাগলে আমরা আরও দিতে পারবো। আপনারা এই ডলারগুলো আমাদের এমডি স্যারের ব্যাংকে পাঠিয়ে দেন, কালকে আপনাদের সাথে কথা হবে। ঠিক আছে মেঘ, এখন যাচ্ছি তাহলে আমরা। ওকে বাই, সি ইউ, ভালো থাকবেন। সবাই চলে গেল। এদিকে তনিশা তো পুরোই অবাক। এত সুন্দর করে তার বাবাও হয়তো কোনোদিন কাউকে বোঝাতে পারেনি। তনিশাকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে বলতে লাগলো,
কী ব্যাপার, এইভাবে হাঁ করে তাকিয়ে আছেন কেন? ভাবতেছেন আমি কীভাবে বুঝলাম তাদের? এটাই ভাবতেছি। আজ পর্যন্ত তো আমার বাবাও বোঝাতে পারে নাই এমন করে। আপনি পারলেন কি করে বোঝাতে? কিছু টেকনিক খাটাতে হয়। টেকনিক না খাটালে ওদের মতো ব্যাংকারদের সাথে হাত মিলিয়ে কাজ করা যাইতো না। এখন তো অনেক রাত, আপনি আপনার কেবিনে চলে যান। না গেলে কি করবেন শুনি? কিছুই না, স্যারকে ফোন দিয়ে বলবো যে আপনি আমার কেবিনে বসে আছেন, আপনার জন্য আমি ঘুমাতে পারছি না। আজকে যাইতেছি। আরেকটা কথা, কাজ তো শেষ। আজকে আমরা এখানে 3 দিন থাকবো। ঘোরাঘুরি করব একদিন, আর একদিন শপিং করব। ঠিক আছে, আপনার যেটা ইচ্ছা ওইটাই করেন, আমি তো আছি। তনিশা চলে গেল। এদিকে মেঘ ফাইলগুলো রেখে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলো তনিশার ডাকে। এই মেঘ, উঠেন, সকাল হয়েছে। আপনাকে নিয়ে ঘুরতে যাব আজকে। উঠতেছি, আপনি আপনার কেবিনে যান ফ্রেশ হয়ে, আমি আপনাকে ডাক দিব। ঠিক আছে, যাইতেছি। তাড়াতাড়ি রেডি হয়ে নেন। তনিশা চলে গেল। এদিকে মেঘ ফ্রেশ হয়ে তনিশাকে নিয়ে চলে গেল নিচে। হালকা পাতলা নাস্তা করে ঘুরতে বেরিয়ে গেল। দেখতে দেখতে কেটে গেল 3টি দিন। আজকে মেঘ আর তনিশা বাংলাদেশে ফিরে যাবে। রাতের ফ্লাইটে চলে গেল বাংলাদেশ। ভোর 5টা বাংলাদেশ বিমানবন্দরে এসে বিমান ল্যান্ড করলো। মেঘ আর তনিশা যার যার বাসায় চলে গেল। বিকালে মেঘ অফিসে বসে আছে। এমন সময় তার বস আসলো। মেঘ, ধন্যবাদ তোমাকে। আমেরিকার ব্যাংকারদের অনেক সহজে বুঝিয়ে দিয়েছো। এখন থেকে আমরা ওই দেশের সাথে বাণিজ্য করতে পারবো। স্যার, আর একটা কথা, আপনি কি এই প্রথম আমেরিকা দেশের সাথে কথা বলেছেন, নাকি অন্যান্য দেশের সাথেও কথা বলেছেন এই বিজনেসের ব্যাপারে? এই প্রথম আমেরিকা দেশের সাথে কথা বলেছি। ওরা তো আগেই বলেছিল, কিন্তু আমি রাজি হই নাই ওদের কথায়। তাই এখন আর কি কাজ করতে চাচ্ছি। সামনে তোমার জন্য বড় একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ স্যার? এটা তুমি পড়েই দেখতে পারবে। এখন বাসায় গিয়ে রেস্ট করো। আজকে আর আসতে হবে না, কালকে আসবে। ঠিক আছে স্যার। এই বলে মেঘ চলে গেল বাসায়। রুমে প্রবেশ করতেই দেখতে পেল শাওন আর আতসী বসে আছে একসাথে। আতসী শাওনকে জড়িয়ে ধরে বসে আছে। এটা দেখে মেঘ বলতে লাগলো, কি রে শাওন, এটা বুঝি তোর চাকরি? রে, ওর খেয়াল রাখার দায়িত্ব আমাকে দিয়েছে যেহেতু, তার এইসব খেয়াল রাখার দায়িত্ব আমার কাঁধের উপর পড়েছে। কি বলো তোষি? একদম পিওর খাঁটি কথা বলেছে শাওন। যাও ভাইয়া, ফ্রেশ আসো, তোমার জন্য খাবার রেডি করে রেখেছি। আর একটা কথা, আমরা যে এইভাবে বসে আছি এটা কিন্তু আব্বুকে বলবেন। ঠিক আছে, বলবো না। এই বলে মেঘ চলে গেল তার রুমে। রাতে খাওয়া দাওয়া করে বসে আছে। এমন সময় শাওন বলতে লাগলো, মামা, আতসীর সাথে আমার রিলেশন হয়ে গেছে রে। আমি আতসীকে বিয়ে করতে চাই। তো করবি, আমাকে বলার কি আছে? তুই যেহেতু আতসীকে জড়ি ধরে বসে থাকতে পারিস, তার সাথে আরও কিছু করতেই পারবি বিয়ের পর। এটা চোখ বন্ধ করে বলতে পারবি। শালা বিয়ের পর তো করবই। তুই আতসীর বাবা মায়ের সাথে কথা বলে দেখ কি বলে, প্লিজ বন্ধু। আমি পারবো না রে, এই বাসায় 1 মাসও হয় নাই এসেছি। এখনই কারো লাথি উস্টা খেয়ে এই বাড়ি থেকে বের হতে চায় না। আরও কয়েক বছর যাক, এরপর না হয় তুই আতসীর মা বাবার সাথে কথা বলবি। তুই বলতেছিস বন্ধু? ঠিক আছে, যা, তোর কথা মেনে নিলাম। এতদিন না হয় প্রেম করি। তুই ঘুমা তাহলে। মেঘ আর কিছু না বলে ঘুমিয়ে গেল। এদিকে শাওন আতসীর সাথে কথা বলতেছে। দেখতে দেখতে কেটে গেল 1টি বছর। আজকে মেঘ এবং শাওন বাড়িতে যাবে কয়েকদিনের জন্য, তাই সবার জন্য সবকিছু কিনছে। এমন সময় মেঘের স্যারের ফোন কল। হ্যালো মেঘ, তুমি কোথায় আছো? এখন গ্রামে চলে গেছো নাকি ঢাকায় আছো? স্যার, ঢাকায় আছি এখনও। কেন, কোনো সমস্যা হয়েছে নাকি? না, তেমন কোনো সমস্যা হয় নাই। 3 দিন পর তোমার ফ্লাইট। দুবাই যাইতে হবে। ওইখানে আমাদের ব্যাংকের কি যেন একটা সমস্যা হয়েছে। তোমাকে গিয়ে সমাধান করে আসতে হবে। স্যার, তনিষা ম্যামকে পাঠিয়ে দেন, উনি একাই ঠিক করে নিতে পারবে। মেঘ, তনিষা একটা মেয়ে মানুষ, সে বুঝবে না। তুমি এখন সব কিছু বুঝে গেছো, তাই তো তোমাকেই বলতেছি। আর না হলে তো আমি তনিষাকেই পাঠাতাম। ঠিক আছে স্যার, আমি চলে আসবো, চিন্তা করবেন না। রাখছি তাহলে, এখন একটু শপিং মলে এসেছিলাম।
ঠিক আছে, তাহলে শপিং করো তুমি। এই বলে মেঘ ফোনটা কেটে শপিং করে চলে আসলো বাসায়। ব্যাগের ভেতরে ভরে নিল। রাতে বাসে উঠে পড়লো। দুজন পাশাপাশি সিটে বসে আছে। এদিকে বাস ও তার গন্তব্যে রওনা দিল। সিটে বসতে শাওন এবং আতশীর কথাবার্তা শুরু হয়ে গেল। এদিকে মেঘ কানের ভেতরে হেডফোন লাগিয়ে ফোনের পুরো ভলিউম দিয়ে গান শুনতে শুনতে ঘুমিয়ে গেল, কারণ যেতে যেতে ভোর 6টা বেজে যাবে। এদিকে শাওন কথা বলতেই আছে, ঘুমানোর কোনো সময় নেই তার। দেখতে দেখতে 6 ঘন্টা কেটে গেল। এদিকে মেঘ এবং শাওন তার গন্তব্যে পৌঁছে গেল। গাড়ি থেকে নামতেই দেখতে পেল তার বাবা এসে দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে। কিরে মেঘ এবং শাওন, কেমন আছিস দুইজন? ভালো আছি আব্বু, শাওনও খুব ভালো আছে। এত সকালে আসতে গেলে কেন? আমাকে বললেই তো হতো। আমি না হয় করিম চাচাকে ফোন দিয়ে বলে দিতাম যাতে আয়সা আমাদের নিয়ে যায়। এতদিন পর আসতেছিস তুই, কি থেকে কি করব বুঝে উঠতে পারি নাই। ভিতরে চল, আর করিম সকালে 10টায় আমার দোকানে চলে আসিস, তোর টাকা দিয়ে দিব। ঠিক আছে। মেঘ চলে গেল বাড়ির ভেতরে। অন্যদিকে শাওন গাড়িটা নিয়ে চলে গেল তার বাসায়। সকালে খাওয়া দাওয়া করে দিল একটা ঘুম। দুপুর 11টায় উঠলো মেঘ। ফ্রেশ হয়ে হাঁটতে হাঁটতে চলে আসলো পাড়ার মোড়ে। সাদিকুলের দোকানে বসে চা খাচ্ছে আর বিভিন্ন প্রশ্ন করছে। এমন সময় মেঘ দেখতে পেল নীলাকে তার সামনে দিয়ে চলে যাচ্ছে। মেঘ কিছুই বলল না, চুপচাপ তাকিয়ে রইল। নীলা চলে যেতে মেঘ সাদিকুলকে জিজ্ঞেস করতে লাগলো, কি রে সাদিকুল, নীলা তো দেখি আগের থেকে অনেক পাল্টে গেছে। এত পাল্টানোর কারণটা তো বুঝলাম না রে। রাহুল তো নীলার পেটে বাচ্চা জন্ম দিয়ে এই এলাকা থেকে পালাইছে। পরে বাচ্চাটাকে অ্যাবর্শন করে মেরে ফেলেছিল নীলা। বাচ্চাটা যদি বেঁচে থাকতো তাহলে কি পরিচয় দিত তাকে? আর এলাকার মানুষ তো নীলাকে উঠতে বসতে কথা শোনায়। যেমন কর্ম তেমন ফল তো পাবেই রে। আমি কি কম ভালোবেসেছিলাম নাকি? আমার টাকা পয়সা ছিল না দেখে চলে গেছে। এখন আমি একজন ব্যাংকের ম্যানেজার। আস্তে আস্তে নিজেরও একটা ব্যাংক প্রতিষ্ঠা করব। করে দেখিয়ে দে ওর মতো বেশ্যাকে, যাতে আর কোনো দিন কারোর সাথে এমন না করে। সাদিকুল এবং মেঘ কথা বলছে। এমন সময় শাওন আসলো। মেঘকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে মেঘ, নীলার নামে এসব কি শুনলাম? আসার সময় সবাই থেকে বেশ্যা বেশ্যা বলতেছে কেন? যেমন কর্ম তেমন ফল পেয়েছে, এর জন্য মানুষের কাছে এসব শুনতে হচ্ছে তার। বাদ দে তো এসব কথা। কি খাবি বল? সাদিকুল, চাটা দে তো আমাদের। আরে শালা, কি হয়েছে বলতো? আর তুই জানবি কেমনে? তুই তো আমার সাথে ঢাকায় ছিলি। সাদিকুল, তুই বলতো কি হয়েছে? সাদিকুল চা বানাতে বানাতে সবকিছু বলে দিল শাওনকে। সব শুনে তো শাওন পুরোই অবাক। কি বলবে কিছুই বুঝতে পারছে না। এমন সময় মেঘ বলে উঠল, শাওন, আমি বাসায় যাই রে, দুপুর তো হয়ে এসেছে। ঠিক আছে, যা তাহলে। মেঘ হাঁটতে হাঁটতে যেতে লাগলো বাসায়। অলি গলি দিয়ে বাসায় যাচ্ছে। এমন সময় নীলা মেঘের সামনে এসে দাঁড়ালো। নীলাকে দেখে মেঘ মাথা নিচু করে হাঁটছে। নীলাকে পাশ কাটিয়ে চলে যেতে যাবে, এমন সময় নীলা বলতে লাগলো, মেঘ, তোমার সাথে আমার কিছু কথা আছে, প্লিজ আমার কথাগুলো শুনে যাও। সরি, আপনি যাকে মেঘ বলে ডাকতেছেন সে আপনার কাছে 1 বছর আগেই মৃত্যু হয়ে গেছে। এখন সে আগের মেঘ নেই, তার পরিবর্তন হয়েছে অনেক। আমি জানি তোমার পরিবর্তন হয়েছে। আমাকে মাফ করে প্লিজ আবার তোমার কাছে টেনে নাও। আপনার মতো মেয়েকে, তাও আবার আমাকে বলতেছেন কাছে টেনে নিতাম? যদি রাহুলের সাথে কিছু না করতেন তাহলে আমি চিন্তা করে দেখতাম আপনাকে কাছে টেনে নেওয়া যায় নাকি। কিন্তু আপনি তো মুখ দিয়ে ওই কথাটা বের করতেও মুখ আটকে যাচ্ছে আমার। বাই, ভালো থাকবেন। আমি 4 দিন বাসায় আছি, আশা করি আমাকে এই 4 দিন বিরক্ত করবেন না। এই বলে মেঘ চলে গেল বাসায়। এদিকে নীলা কান্না করতে করতে বাড়িতে চলে গেল। দুপুরে খাওয়া দাওয়া করে মেঘ বসে আছে। এমন সময় তার মা এসে বলতে লাগলো, জানিস মেঘ, নীলার কি হয়েছে তুই চলে যাওয়ার পর? না তো আম্মু, কি হয়েছে শুনি, বলো তো আমাকে। বাটপার রাহুল আছে না, সে নীলাকে ধর্ষণ করেছে। কয়েক মাস পরে যখন সে জানতে পারে নীলার পেটে তার বাচ্চা, তখন সে পালিয়ে যায়। পরে আর তাকে খুঁজে পাওয়া যায় নাই। নীলা পরে সবাইকে সব কিছু খুলে বলে যে এই কাজটা রাহুল তার সাথে জোর করে করেছে। পরে নীলার বাবা মা নীলার পেটের বাচ্চাটা নষ্ট করে ফেলেছে। ও আচ্ছা, তো এখন নীলাকে বিয়ে দিয়ে দিলেই তো হয়। যে কোনো ডিভোর্সি ছেলের সাথে বিয়ে দিতে পারবে নীলার।
দিতে চাইছিল, কিন্তু নীলা বিয়ে করতে চায় না। সে নাকি একজনকে ভালোবাসে, তার নামও বলতেছে না সে কাকে ভালোবাসে। রাহুলকে ছাড়া আর কাকে ভালোবাসবে বলো তো আম্মা? আচ্ছা এইসব বাদ দাও, এইখানে কয়েকদিনের জন্য বেড়াইতে এসেছি, এসব শোনার জন্য নাকি? তুই তো রুমে যা, আমি তোর জন্য পিঠা বানিয়ে আনছি। ঠিক আছে আম্মু, যাইতেছি। মেঘ চলে গেল তার রুমে। খাটের উপর বসতেই তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে তাকিয়ে তনিশা ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে বলতে লাগলো, মেঘ, আমি তোমাদের গ্রামে আছি, এখন তোমাদের বাসার ঠিকানাটা দাও, আমি তোমাদের বাসা খুঁজে পাচ্ছি না। কি বলো, তুমি আমাদের বাসায় কখন আসলে? আচ্ছা তুমি এখন কোথায় আছো এটা বলো তো। আশেপাশে কাউকে জিজ্ঞাসা করো জায়গাটার নাম কি। সামনে একটা চায়ের দোকান দেখা যাচ্ছে, সাদিকুল স্টোর লেখা, আমি ওই জায়গায় দাঁড়িয়ে আছি। ও আচ্ছা, আপনি 2 মিনিট ওইখানে দাঁড়ান, আমি আসতেছি এক্ষুনি। ঠিক আছে, তাড়াতাড়ি আসো। মেঘ ঘর থেকে বের হয়ে চলে গেল সাদিকুলের দোকানের সামনে। গিয়ে থাকে তনিশা তাদের গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। মেঘকে দেখে তনিশা বলতে লাগলো, গ্রামে আসবেন, আমাকে বলে আসবেন না? আমিও আসতাম আপনাদের গ্রামটা ঘুরে ঘুরে দেখার জন্য, অনেক সুন্দর গ্রাম আপনাদের। ধন্যবাদ। আর গাড়ি নিয়ে এসেছেন কেন? এখন গাড়ি কোথায় রাখবো? ড্রাইভার এসেছে তো। ড্রাইভার আঙ্কেল, আপনি ঢাকায় চলে যান, এইখানে থাকার প্রয়োজন নেই, আমি কয়েকটা দিন থাকবো এখানে। ঠিক আছে তানিশা মামনি, থাকো। যদি ঢাকায় যাবে আমাকে ফোন দিবে, আমি সাথে সাথে চলে আসব। ঠিক আছে, এখন যান তাহলে। ড্রাইভার চলে গেল। এদিকে মেঘ তনিশাকে নিয়ে অলিগলি দিয়ে তাদের বাসায় যাচ্ছে। আশেপাশে সবাই হাঁ করে তাকিয়ে আছে। আর থাকবেই না কেন, ঢাকা থেকে কেউ এসেছে, তাও আবার এত স্টাইলিশ। আমাকে দেখতে কি জোকারের মতো লাগছে নাকি? মেঘ, সবাই এইভাবে তাকিয়ে আছে যে। আরে এটা তেমন কিছু না, ওদের অভ্যাস এটা। শহর থেকে কেউ আসলে ওরা এইভাবেই দেখে তাদের। আম্মু এই দেখো কাকে নিয়ে এসেছি, আমাদের এমডি স্যারের মেয়ে তনিশা। ভালো আছো তানিশা? আলহামদুলিল্লাহ ভালো আছি আন্টি, আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। মেঘ, যা তানিশাকে তোর রুমটা দেখিয়ে দিয়ে আয়, আর তুই বারান্দায় থাকিস এখন থেকে। ঠিক আছে আম্মু। তনিশা চলো তোমাকে রুমটা দেখিয়ে দিয়ে আসি। মেঘ তনিশাকে রুমটা দেখিয়ে দিয়ে বারান্দায় যেই রুমটা আছে ওই রুমে চলে আসলো। বেশ কিছুক্ষণ বসে থাকার পর তনিশা ফ্রেশ হয়ে মেঘের রুমে বসে পড়লো। এদিকে মেঘের আম্মু পিঠা বানিয়ে দিতে লাগলো। বাহ, তোমার আম্মুর হাতের পিঠা তো দারুণ হয়েছে, মন চাইতেছে এই বাড়িতে সারা জীবনের জন্য থেকে যায়, আর বসে বসে তোমার আম্মুর হাতের বানানো পিঠা খাই। খাইতে পারবেন, যখন ইচ্ছা চলে আসবেন, তখনই আম্মু বানিয়ে খাইয়ে দিবে আপনাকে। এইসব কথা বলছে এমন সময় মেঘের ফোনটা বেজে উঠলো। তাকিয়ে থাকে তার বন্ধু শাওন ফোন দিয়েছে। কলটা রিসিভ করতে শাওন বলতে লাগলো, কিরে মামা, তোদের বাসায় বলে ঢাকা থেকে কে এসেছে? আরে আমার পিয়ে এসেছে, আর তো 4 দিন পরে আমাদের ফ্লাইট। আমার সাথে থাকবে এই কয়েকটা দিন, পরে তো আবারও ঢাকা চলেই যাচ্ছি। হ্যাঁ আচ্ছা, বিকালে দেখা করিস নদীর পাড়ে, অনেক দিন হলো নদীর পাড়ে যাই না। ঠিক আছে, দেখা করবো নে, এখন রাখছি তাহলে। মেঘ ফোনটা রাখতেই তনিশা বলতে লাগলো, আজকে আমাকে ঘুরতে নিয়ে যাবেন? আপনাদের এলাকায় এসেছি ঘোরার জন্য, থাকার জন্য না। ঠিক আছে, নিয়ে যাবো নে। এখন তাহলে আপনি রেস্ট করেন ঘরে গিয়ে, আমি একটু ঘুমিয়ে নিই। বিকালে ডাক দিয়েন, পরে আপনাকে ঘুরতে নিয়ে যাব। ঠিক আছে, ডাক দিব নে। মেঘ ঘুমিয়ে গেল। এদিকে তনিশা মেঘের মায়ের সাথে বসে বসে গল্প করছে আর রান্না করছে। এমন সময় তনিশা বলে উঠল, আচ্ছা আন্টি, আমাকে আপনার পছন্দ হয়েছে নাকি? পছন্দ হবে না কেন? মাশাআল্লাহ, তুমি দেখতে অনেক সুন্দর। তা হঠাৎ এই কথা বলতেছে কেন মা? আসলে আমি মেঘকে ভালোবাসি, তাকে ছাড়া থাকতে পারি না একদিনও। তাকে না দেখলে কেমন যেন লাগে, তাই তো চলে এসেছি, দেখতেই তো পারছেন। তা তো দেখতেই পারছি, কিন্তু মা, আমাদের বাড়ি ঘরের অবস্থা তো দেখেছো। এই ভাঙা ঘরে কি তুমি সুখ পাবে? তুমি বড় লোকের মেয়ে, এই বাড়িতে সুখ পাবে না তুমি। বিয়েটা হয়ে যাক, এরপর দেখতে পারবেন আমি থাকতে পারি নাকি পারি না। আর মেঘ আমাকে বিয়ে করলে তো আমাদের সব জিনিস ওই মেঘের হয়ে যাবে। দেখো, আমাদের এত বেশি লোভ নেই, খেয়ে দিয়ে বেঁচে থাকতে পারলেই চললো। আল্লাহ যাকে যেমন রাখবেন, পরে
টাকা পয়সা তো আর করবে যাবে না। একদম ঠিক বলেছেন। মেঘ তার নিজের যোগ্যতায় কাজ করতে থাকুক, কয়েকদিন পর সে নিজেই একা একটা ব্যাংকের মালিক হতে পারবে। আল্লাহ যেন তার মনের আশা পূরণ করতে পারে, দোয়া করব। তুমি ঘরে গিয়ে রেস্ট করো, বিকালে মেঘ তোমাকে ঘুরতে নিয়ে যাবে। ঠিক আছে, যাইতেছি। তনিষা চলে গেল রুমে। প্রায় 30 মিনিট পর নীলা আসলো মেঘদের বাড়িতে। নীলাকে দেখে মেঘের আম্মু বলতে লাগলো, কিরে নীলা, তুই হঠাৎ এইখানে কি করিস? এমনি এসেছিলাম আপনাদের বাসায়, ঢাকা থেকে নাকি মেয়ে এসেছে, তাকে দেখতে এসেছি। ও আচ্ছা, সে তো ঘুমাচ্ছে, বিকালে আসিস, দেখা করতে পারবি। মেঘ কোথায়? ওর সাথে একটু কথা ছিল। মেঘও ঘুমাচ্ছে। ও আচ্ছা, তাহলে আমি বিকেলে আসবো নে, এখন যাই আমি। নীলা চলে গেল। এদিকে মেঘের আম্মু খাবার রান্না করতে লাগলো। বিকেলে দুজন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে চলে গেল। পার্কে গিয়ে দেখে অনেক মানুষ বসে বসে গল্প করছে। তনিষা এবং মেঘ একটা বেঞ্চে গিয়ে বসে পড়লো। আচ্ছা মেঘ, আমাকে কেমন লাগে তোমার? ভালোই লাগে। হঠাৎ এই প্রশ্ন করতেছো যে? না, এমনি। আমি তো তোমার আম্মুর সাথে কথা বলে নিয়েছি, আর বলেছে যে আমাদের বিয়েটা যত তাড়াতাড়ি পারে দিয়ে দিতে। তোমার বিয়ে দিতে আমার আম্মুকে কেন বলেছো? বুঝলাম না তো। তোমার সাথে আমার বিয়ের ব্যাপারে কথা বলার জন্য বলেছি। তোমার আম্মু বলেছে আরো কয়েকটা বছর পর বিয়ে দিবে আমাদের। তনিষার কথা শুনে বর্ষা থেকে মেঘ দাঁড়িয়ে বলতে লাগলো, ছি তনিষা, আমি তোমাকে বন্ধু ভাবতাম, আর তুমি কিনা আমার সাথে। কেন? আমি কি তোমার বউ হওয়ার যোগ্য না নাকি? সেটা না তনিষা, তুমি দেখতে শুনতে মাশাআল্লাহ, তবে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমি একজনকে ভালোবাসি, তাকে নিয়েই বিয়ের স্বপ্ন দেখেছি। ও আচ্ছা, তাহলে এতদিন আমি তোমার পিছনে এমনিতেই ছুটেছি, তাই না? জানি না, আমি তোমাকে ফ্রেন্ড ভাবি, এছাড়া অন্য কিছু না। তুমি আমার ফ্রেন্ড হয়ে থাকতে পারবে, এর বেশি কিছু আশা করো না। ঠিক আছে, আমিও দেখতে চাই তুমি আমার থেকে কতটা সুন্দর মেয়ে বিয়ে করতে পারো। চলো, এখন বাসায় যাব, আমি ভালো লাগতেছে না। চলো। তনিষাকে নিয়ে চলে গেল বাসায়। 6টায় নদীর পাড়ে এসে বসে বসে সিগারেট খাচ্ছে। এমন সময় পেছন থেকে কে যেন মেঘের কাঁধে হাত রাখলো। মেঘ কিছুটা ভয় পেয়ে সিগারেটটা ফেলে দিল নদীতে। পেছনে তাকিয়ে থাকে শাওন। শালা, তুই এসে আমাকে ভয় দেখিয়ে দিলি। তুই আসবি, আমার কাঁধে হাত দিতে হবে কেন? পাশে বসলেই তো পারতি। দেখলাম তুই কতটা ভয় পাস। যাই হোক, তা তুই হঠাৎ হঠাৎ সিগারেট খাস কেন বুঝলাম না। তোর কি সমস্যা হয়েছে আমাকে বল, দেখি সমস্যার সমাধান করতে পারি নাকি। তুই তো জানিস আমি নীলাকে এখনও ভালোবাসি, তাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারবো না আমি। দেখ বন্ধু, তুই সব কিছু জানিস, তার ব্যাপারে আমার কিছু বলে দিতে হবে না। সব কিছু জেনেও যেহেতু তুই এসব বলতেছিস, দেখ তোর পরিবারের সাথে কথা বলে কি বলে। আম্মু তো মেনে নেবে, কিন্তু আব্বু কখনোই মানবে না, এটা আমি শিওর দিয়ে বলতে পারি, কারণ আব্বু সব কিছু জানে নীলার ব্যাপারে। এখন যদি বলি আমি নীলাকে বিয়ে করব, তাহলে কি জানি হয়। দেখ, আমি যা শুনেছি তা যদি সঠিক হয়, তাহলে তুই কখনো নীলাকে নিয়ে সুখী হতে পারবি না। অপারেশন করালে পরে যখন বাচ্চা নিতে যাই, তখন ওই বাচ্চাও মারা যায়। রহিমা চাচির কথা তো তুই জানিস, উনি কি কম বাচ্চা জন্ম দিয়েছে? সবগুলো বাচ্চা মারা গেছে, ওনার সাথেও এমন হয়েছিল। এখন কি করব বন্ধু, তুই বল। আমি যে নীলাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারবো না। তুই তানিশাকে বিয়ে করলেই তো পারিস। তনিশা মেয়েটা তো খারাপ না, দেখতে মাশাআল্লাহ, তাকে বিয়ে করলে তুই অনেক সুখী থাকবি। আমি পারবো না এটা করতে। আমি নীলাকেই বিয়ে করব, তার বাচ্চা হোক বা না হোক। তুই মামা সব ভুলে গেছিস, আমি কিন্তু কিছু ভুলি নাই। ব্রেকআপের দিন তোর সাথে যা করেছে সব আমার মনে আছে। তুই যাকে বিয়ে করলে কর, আমাকে কোনোদিন তোর বাসায় নিয়ে যাইতে পারবি না, এই বলে দিলাম। যাই এখন আমি। শাওন চলে গেল। এদিকে মেয়ে কি করবে কিছুই বুঝতে পারছে না। সন্ধ্যায় চলে আসলো বাসায়। রুমের ভেতরে দরজা লাগিয়ে চোখ বন্ধ করে চিন্তা করছে কোনটা করলে ভালো হবে তার জন্য, নীলা নাকি তনিষা, এসব ভাবছে। এমন সময় মেঘের আম্মুর ডাক। কিরে মেঘ, খাবার খাবি না? কিরে মেঘ, খাবার খাবি না নাকি? হুট করে চলে গেলি যে তোর রুমে। আম্মু, খাবারটা আমার রুমে দিয়ে দাও, আমি পরে খাবো, এখন ক্ষুধা নেই। দরজাটা খুলতো,
তোর সাথে কথা আছে। মেঘ দরজা খুলে আবার বিছানায় শুয়ে পড়ল। মেঘের এমন অবস্থা দেখে বলতে লাগলো, তোর কি হয়েছে সত্যি করে বল তো। আমি তো তোর মা, তাই না? আমাকে বল, আমি দেখি কিছু একটা করতে পারি কিনা। মেঘ তার মায়ের কোলে মাথা রেখে বলতে লাগলো, আম্মু, আমি নীলাকে বিয়ে করতে চাই। নীলাকে অনেক ভালোবাসি আম্মু। মেঘের মুখে এমন কথা শুনে মেঘের আম্মু অবাক হয়ে বলতে লাগলো, তুই এত কিছু জানার পরও তাকে বিয়ে করতে চাস? আম্মু, তবে একটা কথা চিন্তা করতেছি। নীলা তো অ্যাবর্শন করাইছে। আমাদের বিয়ের পর যদি তার বাচ্চা মৃত হয় তখন কি করব? দেখ, আল্লাহ যদি চায় সব কিছু সম্ভব। নীলা অ্যাবর্শন করেছে, তো কি হয়েছে, বাচ্চা তো হবেই। রহিমা কাকিরও তো এমন হয়েছে, ওনারও তো অনেক বাচ্চা মারা গেছে। এখন যদি নীলারও এমন হয়, আম্মু, আমি কিছুই ভাবতে পারছি না। রহিমার তো সমস্যা ছিল, তাই তো এমন হয়েছে। এখন দেখিস না তার মেয়ে ভালো আছে। তুই কাজ কর, আমি দেখি নীলার পরিবারের সাথে কথা বলে। এইদিকে তোর আব্বুকে সামলাতে হবে। আম্মু, নীলাকে আমার লাগবেই। আমি তাকে অনেক ভালোবাসি। যে করে হোক নীলাকে আমার কাছে এনে দাও। আমি আগে কথা বলি, এরপর তোকে জানাবো। তুই খাবার খেয়ে নে, আমি এখন যাই তাহলে। এই বলে মেঘের আম্মু চলে গেল। এদিকে নীলা মেঘের রুমের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। কান্না ছাড়া তো অন্য কিছু করতে পারবে না, কারণ মেঘ যে তাকে সত্যি ভালোবাসতো এটা আজকে এসে প্রমাণ পেয়েছে। কান্না করতে করতে ওইখান থেকে চলে যায় নীলা তাদের বাসায়। চলো নীলার বাসা থেকে ঘুরে আসি। নীলাকে এখন কি করবে? তাকে যে বিয়ে করতে কেউ রাজি হচ্ছে না। এইভাবে ঘরে বসে থাকলে তো নীলা আরো ভেঙে পড়বে। নীলাও তো কিছু বলতেছে না সে কাকে ভালোবাসে। সে যদি একবার বলতো, আমি যে করে হোক তাকে এনে দিতে পারতাম তার জন্য। যতই টাকা পয়সা লাগুক না কেন, আমি আমার বাড়ি গাড়ি জায়গা সম্পত্তি তার নামে দিয়ে তাকে এনে দিতে। আচ্ছা, আমি একটু দেখতেছি নীলা কাকে ভালোবাসে। দেখি কিছু বলে নাকি নীলা। দেখো কি বলে। এই বলে নীলার আম্মু চলে গেল নীলার রুমে। গিয়ে দেখে নীলা কান্না করছে। নীলাকে কান্না করতে দেখে নীলার আম্মু বলতে লাগলো, কি রে মা, কান্না করছিস কেন তুই? কি হয়েছে আমাকে বল, আমরা তো আছি সমস্যা সমাধান করার জন্য। আম্মু, আমি অনেক বড় ভুল কাজ করে ফেলেছি। সোনা রেখে আমি লোহার সাথে ঘর সংসার করতে চেয়েছিলাম। সেই লোহাই আমার এমন অবস্থা করে চলে গেছে। সোনাটা আমায় এখনো ভালোবাসে। কি বলতেছিস? কিছু বুঝতেছি না। সব কিছু খুলে বল তো কি হয়েছে, আর কে তোকে ভালোবাসে বল। আমরা দেখি তার বাবা মায়ের সাথে কথা বলে। মেঘ আমাকে খুব ভালোবাসে। তুই কোন মেঘের কথা বলতেছিস? ওই যে উত্তরপাড়ার জসিমের ছেলে, ওই মেঘের কথা বলছিস নাকি? আম্মু, আমি ওই মেঘের কথাই বলছি। সে আমাকে আগেও অনেক ভালোবাসতো, এখনো অনেক ভালোবাসে। প্লিজ আম্মু, তুমি কিছু একটা করে তাকে এনে দাও আমার কাছে। আচ্ছা, আমি দেখতেছি কি করা যায়। তবে মারে, ওর বাবা একজন সম্মানিত ব্যক্তি, তাদের কোনো অহংকার নেই। আমরা বড়লোক হয়েও কত অহংকার করি। এই অহংকারের ফল আজকে আমাদের ভোগ করতে হচ্ছে। আম্মু, তুমি সত্যি কথা বলেছো। আমি অনেক অহংকার করেছি, অনেক পাপ কাজ করে ফেলেছি। মেঘের আব্বু তো আমাকে কোনোভাবেই তার ছেলের বউ করে নিবে না। আমি কাল ওদের বাসায় যাব, দেখি কি বলে মেঘের আব্বু আম্মু। যদি মেনে নেয় তাহলে তো ভালোই, আর যদি না মানে তাহলে আমার কিছু করার নেই মা। এই বলে নীলার আম্মু চলে গেল তার রুমে। রাতে খাওয়া দাওয়া করে মেঘ ঘুমিয়ে আছে। সকালে ফোনের অ্যালার্মের শব্দে ঘুম ভাঙলো মেঘের। তাকিয়ে থাকে 7:15 বাজে। উঠে ফ্রেশ হয়ে চলে গেল সাদিকুলের দোকানে। বেঞ্চে বসতেই সাদিকুল বলতে লাগলো, কিরে মেঘ, দেখলাম নীলার আম্মু আব্বু আজকে অনেকগুলো মিষ্টি নিয়ে কোথাও যেন গেছে। তুই দেখছিস নাকি রে? কই, আসার সময় তো তাদের দেখি নাই। হয়তো কোনো মেহমানদের বাসায় যাবে, তাই মিষ্টি নিয়েছে। বাদ দে সব কথা। আমাকে কড়া করে 1 কাপ চা বানিয়ে দে, আর আদাটা একটু বেশি দিস। আচ্ছা বস, তুই, আমি বানিয়ে দিতেছি। সাদিকুল চা বানিয়ে দিতে লাগলো। চলুন দেখে আসি নীলার বাসায় কি হচ্ছে। তোমাদের যাওয়ার কোনো দরকার নেই, আমি একাই যাব ওই বাসায়। গিয়ে দেখি কি বলে তারা। যাও। নীলার আম্মু চলে গেল মেঘদের বাসায়। নীলার আম্মুকে দেখে এক নজরে তাকিয়ে আছে নীলার আব্বু। কেন তাকিয়ে আছে, আস্তে আস্তে সব জানতে পারবেন। গল্পের সাথেই থাকুন।
নীলার আম্মু এক নজরে তাকিয়ে ঘরের ভেতরে চলে গেল। আরে নীলার আম্মু হঠাৎ আমাদের বাসায়, তা ও আবার এতদিন পর আসলেন যে? আসতে হলো একটা কারণে। আপনারা তো আমার মেয়ের অবস্থাটা দেখতেই পাচ্ছেন। এখন তাকে কেউ বিয়ে করতে চাইছে না। যেই বিয়ে করার জন্য আসছে, এই সব শুনে সবাই চলে যাচ্ছে। শেষ ভরসা আপনাদের হাতে। আমিও বুঝতে পারছি আপনাদের ব্যাপারটা। এখন আমি রাজি থাকলেই তো হলো না, মেঘের আব্বু তো রাজি থাকতে হবে, কারণ তিনি এই বাড়ির কর্তা। তার কথা ছাড়া তো আমরা কোনো কিছু করতে পারি না। আমি কি মেঘের আব্বুর সাথে কথা বলতে পারি? যদি অনুমতি দেন আপনি। কথা বলে দেখেন, উনি পাশের রুমেই আছে, আমি ঘরটা গুছিয়ে ফেলি। নীলার আম্মু কিছু না বলে চলে গেল পাশের রুমে। জসিমউদ্দিন খাটের ওপর পা তুলে বসে আছে। নীলার আম্মু ঘরে ঢুকেছে এটা সে খেয়াল করলেও কোনো কিছু বলেনি। এদিকে নীলার আম্মু কি বলবে কিছু বুঝে উঠতে পারছে না। এটা দেখে মেঘের আব্বু বলে উঠল, কিছু বলবে নাকি? কিছু বলার থাকলে বলতে পারেন, আর না বলার থাকলে এই বাসা থেকে চলে যেতে পারেন। জসিম, আমি তোমার পায়ে পড়তেছি, প্লিজ আমার মেয়েকে তোমার ছেলের বউ করে আনো, প্লিজ জসিম। আমি কখনোই 9টা মেয়েকে আমার ছেলের বউ করে আনবো না। কে জানে আরও কত মেয়ের সাথে কি না কি করেছে। জসিম, তুমি এটা বলতে পারলে? নীলা না হয় একটা ভুল করেছে, তাই বলে তুমি নীলাকে এই সব বলবে? বলবোই তো। আমি তো কোনোদিন নীলাকে আমার ছেলের বউ করে আনবো না। আমাদের ভালোবাসার কসম জসিম, তুমি আমার মেয়েকে তোমার ছেলের বউ করে আনো, তা না হলে আমার মেয়ে আত্মহত্যা করবে। হারিয়া, তোমার মেয়েও তো তোমার মতো একই ভুল কাজ করেছে। আমি কি তোমাকে কম ভালোবেসেছিলাম বলো? তুমিও তো আমাকে রেখে নীলার আব্বুকে নিয়ে বিয়ে করেছো। আমি কতটুকু কষ্ট পেয়েছি এটা তো আর দেখলে না তুমি? আমার কিছু করার ছিল না জসিম। ওই সময় আব্বু আমাকে জোর করে বিয়ে দিয়ে দিয়েছিল। আমি জানি আমার বর এত বড়লোক হওয়ার পেছনে তোমার হাত আছে, কারণ তুমি তোমার কাজ ফেলে রেখে, তোমার মা বাবাকে ফেলে রেখে তোমার বন্ধুর বিজনেসটা বড় করে দিয়েছো। আর সেই বন্ধু তোমাকে লাথি মেরে মিথ্যা অপবাদ দিয়ে বের করে দিয়েছে। সব যেহেতু জানো, তাহলে এই ফকিরের বাসায় কেন বিয়ে দিতে এসেছো? তোমার মেয়ে এই বাসায় থাকলে শুটকি মাছ খেয়ে থাকতে হবে। তোমাদের মতো তো আর আমি প্রতিদিন মাংস খাওয়াতে পারবো না। আমার মেয়ে সব কিছুই পারবে। তুমি একবার নিয়ে আসো আমার মেয়েকে, প্লিজ জসিম, আমি তোমার পায়ে পড়তেছি। আমি নীলার আব্বুকে বলবো তোমার পাও ধরে মাফ চাইতে। থাক, তাকে আর বলতে হবে না। যে বন্ধু 10 বছর হয়ে গেছে এখনও তার বন্ধুর কাছে এসে মাপ চায় নাই, সে আজকেও আসবে না আমি জানি। তোমার মেয়েকে আমি শুধু তোমার জন্য নিয়ে আসতেছি, তা না হলে আমি কখনোই তোমার মেয়েকে আনতাম না। তোমাকে ভালোবেসে পাই নাই তো কি হয়েছে? তোমার মেয়েকে তো আমার ছেলের বউ করে আনতে পারবো। তাহলে নীলার সাথে কবে বিয়ে দিবে বলো? আমি নীলার আব্বুকে বলি বিয়ের আয়োজন করার জন্য। কোনো আয়োজন হবে না। আর একটা কথা, মেনে নিয়েছি বলে এই না যে আজকেই তাকে আমার ছেলের বউ করে আনবো। আমি 1 বছর তোমার মেয়েকে আমার বাসায় রাখবো। যেইভাবে আমি বলবো ওইভাবে যদি চলতে পারে তাহলে 1 বছর পর তাদের বিয়ে হবে। আর যদি আমার কথার অবাধ্য হয়, সাথে সাথে তোমার মেয়েকে তোমার বাসায় পাঠিয়ে দিব। ঠিক আছে, আজকে আমি যাই, বিকেলে নীলাকে পাঠিয়ে দেব। আর টাকা লাগলে আমাকে বলবে, আমি নীলাকে দিয়ে পাঠিয়ে দেব। এই জসিমউদ্দিন কারো কাছে গিয়ে হাত পেতে ভিক্ষা করে নাই কোনো দিন, আর করবেও না। তুমি যাইতে পারো এখন। আমাদের টাকা পয়সা লাগবে না। আমার ছেলে মাসে যে টাকা ইনকাম করে আমরা অনায়াসে চলে যেতে পারবো। নীলার আম্মু আরও কিছুক্ষণ কথা বলে চলে গেল বাসায়। এদিকে মেঘের আম্মু সব কথা শুনেছে পাশের ঘর থেকে। মেঘের আম্মুও জানতো যে তার স্বামী নীলার আম্মুর একসময় বয়ফ্রেন্ড ছিল। দুর্ভাগ্যবশত ছাড়াছাড়ি হয়ে যায় তাদের। বেশ কিছুক্ষণ পর মেঘের আম্মু আসলো রুমে। কিছু না শোনার ভান করে বলতে লাগলো, তোমার সাথে কিছু কথা ছিল, যদি একটু শুনতে তাহলে খুব ভালো হতো। কি বলবে বলো? বলছিলাম কি, নীলাকে যদি আমাদের মেঘের জন্য নিয়ে আসি তাহলে কি তোমার কোনো সমস্যা হবে? সমস্যা হবে না। আমি যা যা বলবো তাই করতে হবে তাকেই। যদি সে মানতে পারে তাহলে আমার ছেলের বউ করে আনবো তাকে। ঠিক আছে, তাহলে আজকে বিকালে গিয়েই নীলাকে নিয়ে আসবো। ঠিক আছে, যাইও। আর মেঘ কোথায়? তার সাথে কিছু কথা ছিল। সে যদি আমার কথা মতো চলতে পারে
তাহলে নীলার সাথে তাকে বিয়ে দিব। ওই তো আসতেছে মেঘ। এই মেঘ, তোর আব্বু ডাকছে তোকে, শুনে যা একটু। মেঘ চলে গেলো তার আব্বু আম্মু রুমে। সোফায় বসতেই তার আব্বু বলতে লাগলো, শোন, নীলার সাথে বিয়ে দিতে পারি একটা শর্তে, যদি আমার কথা অনুযায়ী তুই চলতে পারিস। বলো আব্বু, কি করতে হবে আমাকে? আমি নীলাকে পাওয়ার জন্য সব করতে রাজি আছি। কালকে তুই ঢাকা চলে যাবি এবং 1 বছর পর একজন ব্যাংকার হয়ে আসবি। নীলার আব্বুকে দেখিয়ে দিবি তোরও টাকা আছে। তুই চাইলেই তার মতো 4-5টা গাড়ি কিনতে পারিস। আর নীলার সাথে কোনো কথা বলতে পারবি না এই 1 বছর। কিন্তু আব্বু, আমি তার সাথে কথা না বলে থাকবো কি করে? থাকবি কি করে মানে? আগামী 1 বছর ছিলি যেইভাবে, এইভাবেই থাকবি। যদি তাকে বিয়ে করার ইচ্ছা থাকে তাহলে তোকে মানতেই হবে এই কথাগুলো। ঠিক আছে আব্বু, আমি রাজি আছি। আমি সকালেই চলে যাব তনিষাকে নিয়ে। এখন তাহলে আমি যাই। এই বলে মেঘ চলে গেল তার রুমে। সে আজকে অনেক খুশি, কারণ তার প্রিয় মানুষ তাকে পাবে 1 বছর পর। এসব ভাবতে ভাবতে বিকেল হয়ে আসলো। 5টা বাজতে নীলার আম্মু নীলাকে নিয়ে চলে আসলো মেঘদের বাসায়। আমার মেয়েকে আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম, তার সকল দায়িত্ব আপনাদের। আগামী 1 বছর আমি এ বাসায় আসব না, শুধু ফোনে কথা বলবো আমার মেয়েটার সাথে কিছুক্ষণ। ঠিক আছে, নীলা ঘরের ভিতরে দেখো তোমার জন্য একটা বোরখা রাখা আছে, ওইটা পরে আসো। আজ থেকে তুমি এই বাড়িতে থাকতে হলে বোরখা পরে থাকতে হবে। যদি পারো থাকতে তাহলে থাকবে, আর যদি না পারো তাহলে এই বাড়ি থেকে চলে যাবে। আমি পারবো আব্বু থাকতে। এখনও আমি তোমাকে আব্বু ডাকার অধিকার দিই নেই। আগে আমার কথা মতো চলো, এরপর যদি মনে হয় তুমি ঠিকঠাক আছো তাহলেই তোমাকে আব্বু ডাকার অধিকার দিব। ঠিক আছে আঙ্কেল। এই বলে নীলা চলে গেল রুমে। বোরকা পরে বাইরে আসতে মেঘের আব্বু নীলার হাতের ফোনটা নিয়ে নীলার মায়ের কাছে দিয়ে দিল আর বলতে লাগলো, যতদিন থাকবে এই বাটন ফোন চালাবে। 1 বছর পর আমার ছেলে তার বউকে সব কিছু কিনে দিবে। আর একটা কথা, তোমাকে বলেছিলাম না তোমার বর কোনো দিন আমার কাছে এসে মাপ চাইবে না, এটার প্রমাণ আজকে পেয়ে গেল। নীলার আব্বুর তরফ থেকে আমি মাফ চেয়ে নিতেছি। তোমাকে মাপ চাইতে হবে না, এখন বাসায় যাও। নীলা, তোমার রুম হচ্ছে এইটা। আজ থেকে তুমি তোমার আন্টির সকল কাজে সাহায্য করবে আর 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। আরও কিছু শর্ত আছে, আস্তে আস্তে জানতে পারবে। ঠিক আছে আঙ্কেল। নীলা চলে গেল রুমে। রাতে খাওয়া দাওয়া শেষ করে মেঘ তার আব্বুর সাথে কথা বলে চলে গেল তার রুমে। রাতে ঘুম আসতেছে না মেঘের। এদিকে নীলার নাম্বারও নেই তার কাছে, কিভাবে কথা বলবে এসব ভাবছে। এমন সময় বাইরে থেকে জানলা ধাক্কানোর শব্দ পেল মেঘ। জানালা খুলতেই দেখতে পেল নীলা দাঁড়িয়ে আছে বোরখা পরে। নীলা, তুমি এইখানে কি করো? যে নীলা কিছু বলতে যাবে এমন সময় ঘরের ভেতর থেকে মেঘের আব্বু বলতে লাগলো, নীলা, তুমি তোমার ঘরে এসে শুয়ে পড়ো। আমি তোমাকে যে শর্তগুলো দিয়েছিলাম মনে আছে তো? যদি মেঘকে হারাতে চাও তাহলে চলে আসো রুমে। মেঘের আব্বুর কথা শুনে নীলা চলে গেল রুমে। দেখতে দেখতে সকাল হয়ে আসলো। মেঘ ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রেডি হচ্ছে। এমন সময় মেঘের আম্মু এসে বলতে লাগলো, তোর আব্বু এখন বাসায় নেই, এই ফাঁকে কিছুক্ষণ কথা বলে আয় নীলার সাথে, আমি তোর ব্যাগ গুছিয়ে দিচ্ছি। ঠিক আছে আম্মু। মেঘ চলে গেল নীলার রুমে। নীলার সাথে কিছুক্ষণ কথা বলে চলে আসলো আবার তার রুমে। আর একটা কথা, তনিষা কিন্তু আগেই চলে গেছে ঢাকায়। আজকে মেঘ একা একা যাবে। সবার কাছ থেকে বিদায় নিয়ে মেঘ চলে গেল ঢাকা। অফিসের কাজ করছে। এমন সময় মেঘের বস আসলো মেঘের কেবিনে। মেঘ তার বসকে দেখে দাঁড়িয়ে বলতে লাগলো, স্যার, আপনি আসতে গেলেন কেন? আমাকে ডাকলেই তো পারতেন। মেঘ, তোমাকে বলেছিলাম না তোমার সাথে কিছু কথা আছে? আজকে সেই কথাগুলো বলবো। চলো, এইখানে বসে বললে বোরিং ফিল হবে। কোনো কফি শপে গিয়ে আমরা কথা বলি। স্যার, চলেন। মেঘ এবং তার স্যার চলে গেল একটা কফি শপে। কফি খাচ্ছে আর মেঘের স্যার বলছে, শোনো তাহলে আমার কথা। আজ থেকে 17 বছর আগে তোমার বয়স ছিল 3 বছর। তোমার বাবা ছিলেন আমার একজন খুব ভালো বন্ধু। এক কথায় বলতে গেলে তার কাছে যা চাইতাম তাই দিয়ে দিতেন আমাকে। আর সায়নের বাবাও ছিলেন আমার একজন কাছের বন্ধু। নীলাকে তো চিনোই, বা বিখ্যাত বিজনেসম্যান নীলা গ্রুপ অফ কোম্পানির মালিককে তো চিনো। চিনি। কেন, কি হয়েছে?
আস্তে আস্তে শুনতে থাকো কি হয়েছে, সব কিছু ক্লিয়ার করে দিব আজকে তোমাকে। নীলার বাবাকে এত টপ নাম্বার 1 বিজনেসম্যান বানিয়ে দিয়েছি তোমার বাবা। নীলার বাবা বলতে গেলে অঙ্কেতে খুব কাঁচা ছিল, আর ইংরেজি তো বলতেই পারতো না। অফিস খুলছে তোমার বাবার টাকা দিয়েই। যখন দেখে অফিস থেকে কোনো মাল বিক্রি হচ্ছে না, তখন তোমার বাবার সাথে কথা বলে। পরে তোমার বাবা দীর্ঘ 7টি বছর তার বন্ধুর অফিসে চাকরি করেছে। গাধার মতো রাত দিন খেটেছে, কিন্তু 1 পয়সাও নেয় নাই। এই ভেবে যদি টাকা নেই তাহলে তো বন্ধুত্বটা ভেঙে যাবে। নীলার আম্মু ছিল তোমার বাবার গার্লফ্রেন্ড। নীলার আব্বু নীলার আম্মুকে ধর্ষণ করে বিয়ে করে, কারণ আমাদের এলাকার সব থেকে সুন্দরী মেয়ে ছিল নীলার আম্মু। যখন নীলার আব্বু এসব জানতে পারে, তখন নীলার আম্মুকে ধর্ষণ করে বিয়ে করে ফেলে। এইদিকে তোমার আব্বু অফিসের কাজে দেশের বাইরে ছিল 3 বছর। 3 বছর পরে এসব সব জানতে পারে সব। পরে তোমার বাবার সাথে নীলার আব্বুর ঝামেলা হয়। পরে তাকে মিথ্যা অপবাদ দিয়ে অফিস থেকে বের করে দেয়। পরে কি হয়েছিল? পরে তোমার আব্বু তাদের গ্রামের একটা মেয়েকে বিয়ে করে। 1 বছর পর তোমার জন্ম হয়। জন্ম হওয়ার পর আমি তোমার আব্বুর কাছে একটা সাহায্য চাই, এই ব্যাংকটা তৈরি করতে। তখন তোমার আব্বুও আমাকে সাহায্য করে, কিন্তু আমার টাকার লোভ এতই বেড়ে গিয়েছিল যে আমি আমার বন্ধুকে চিনতে পারি নাই, যে কিনা আমাদের দুইজনের জন্যই এত কিছু করেছে। তার নিজের সংসার ঠিক না করে আমাদের সংসার তুলে দিয়েছে। আমরাই তার সাথে বেইমানি করেছি। এমনকি আমাদের জন্য তার মা অসুস্থ হয়ে মারা গিয়েছিল হাসপাতালে। আমাদের কাছে টাকা চাইছিল, এমনকি আমাদের পায়েও ধরেছিল, কিন্তু আমরা তাকে টাকা দেই নাই। এরপর তার নামে একটু জমি ছিল, ওইটা বিক্রি করে হাসপাতালে বিল এবং আরও অন্য অন্য খরচ দিয়েছে। এরপর থেকে তোমার আব্বু ঢাকায় আসে নাই কখনোই, রিক্সা চালিয়ে ঘর সংসার চালিয়েছে। এই নাও, আমি তো তোমার আব্বুকে কিছুই দিতে পারি নাই। আমার তরফ থেকে 2টা ব্যাংকের অফিস তোমাকে দিয়ে দিলাম। আজ থেকে এই ব্যাংকের মালিক তুমি। এখন থেকে তোমার মতো কাজ করো। আর 1 বছর পর তো তোমাদের বিয়ে। ওই দিন তোমার আব্বুর কাছে মাপ চেয়ে নিব আমি। কিন্তু কোনো কিন্তু না। এখন থেকে তুমি তোমার অফিসে পরিশ্রম করো, তোমার মেধা দিয়ে সব কিছু তৈরি করো। ঠিক উঠে যাবে 1 বছরের ভেতরে। ঠিক আছে স্যার। আরও কিছুক্ষণ কথা বলে মেঘ তার অফিস 2টা দেখে নিল। আস্তে আস্তে অফিসের নাম এবং সবকিছু পাল্টে ফেলল। 5 মাসের মধ্যে বিভিন্ন দেশের ব্যাংকারদের সাথে কথা বলে তার অফিসটা দেশের নাম্বার 1-এ নিয়ে আসলো। এখন মেঘকে সবাই চেনে। দেশে এবং দেশের বাইরে মেঘ এর আরও 132টা ব্যাংকের শাখা আছে। দেখতে দেখতে কেটে গেল 1টি বছর। আজকে মেঘ বাসায় যাইতেছে সবাইকে নিয়ে। তনিষা এবং তনিষার হাজবেন্ডও সাথে সাথে। বিকেল 5টা, সবাই গ্রামের বাড়িতে এসে পৌঁছায়। বাড়ির ভেতরে প্রবেশ করতে যাবে তনিষার আব্বু, কিন্তু করলো না, বাইরে দাঁড়িয়ে আছে। এটা দেখে মেঘ বলতে লাগলো, আঙ্কেল ভিতরে আসেন। না মেঘ, ভেতরে যাব না। তোমার আব্বু যতক্ষণ আমাকে না নিয়ে যাবে আমি ভেতরে পা রাখবো না। ঠিক আছে, আমি আব্বুকে পাঠাচ্ছি। এই বলে মেঘ চলে গেল তার আব্বুর রুমে। ব্যালকনি থেকে সব দেখেছে তার আব্বু। রুম থেকে বের হয়ে চলে আসলো বাইরে। তনিষার আব্বুকে দেখে জড়িয়ে ধরে বলতে লাগলো, এতদিন পর আমার কথা মনে পড়লো তোদের? সরি রে বন্ধু, আমাকে মাফ করে দিস। আমি তোদের সাথে অনেক অন্যায় করেছি। ভিতরে চল, মাপ চাইতে হবে না। আমি আগের কথা কিছুই মনে রাখি নাই। সবাই ভেতরে চলে গেল। রাতে নীলার আম্মু বসে আছে নীলার পাশে। এটা দেখে মেঘের আব্বু বলতে লাগলো, বলেছিলাম না তোর বরের অহংকার কমবে না? আজকে আবারও প্রমাণ পেয়ে গেলি তুই। এসব বলছে এমন সময় কলিং বেলটা বেজে উঠল। দরজা খুলতেই দেখতে পেল নীলার আব্বু কাজী নিয়ে দাঁড়িয়ে আছে। এটা দেখে মেঘের আব্বু দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল। রাতে খাওয়া দাওয়া শেষ করে সবাই বসে আছে। কাজী সাহেব, এখন বিয়ে পড়ান। আজকে আমার অনেক আনন্দ লাগতেছে, সবাই একসাথে হয়েছি। কাজী বিয়ে পড়িয়ে দিয়ে চলে গেল। রাত প্রায়, সবাই এখন আড্ডা দিতেছে। এমন সময় মেঘের আব্বু বলে উঠল, কিরে তোরা দুইজন ওইখানে বসে আছিস কেন? রুমে যা, অনেক রাত হয়েছে। আর একটু পড়ে যাই আব্বু। না, আর পরে যাইতে হবে না, এক্ষুনি যা।
মেঘ আর কিছু না বলে নীলাকে নিয়ে চলে গেল রুমে। নীলা এখনো বোরখা পরে আছে। এটা দেখে মেঘ বলতে লাগলো, এখন বোরকা খুলে ফেলো, কোনো অসুবিধা নেই। আগে চলেন নামাজ আদায় করে নেই, এরপর আপনি নিজের হাতে বোরকা খুলে দিবেন। ঠিক আছে, চলো তাহলে। মেঘ এবং নীলা অজু করে নামাজ আদায় করে নিল। দুজন খাটের ওপর বসে আছে। এদিকে মেঘ আস্তে আস্তে নীলার বোরকাটা খুলতে লাগলো। নীলাকে দেখেই তো অবাক, কারণ নীলা আগের থেকে আরো বেশি সুন্দর হয়েছে। বাহ, আমার বউটা মাশাআল্লাহ অনেক সুন্দর। দেখতে হবে না কার বাড়ির বউ হয়ে এসেছি? এমন একজন শ্বশুর থাকতে তার বাড়ির বউমা সুন্দর হবে না তো কি হবে? তাই নাকি? চলো তাহলে আমি আমার বাকি কাজটা সেরে ফেলি। বাকি কাজ মানে? ও মা, ভুলে গেছো? যাওয়ার দিন বলে যায় নাই তোমাকে যেদিন বিয়ে করব ওই দিন 10টা বেবি আনবো। এখন ওই 10টা বেবি আনার মিশন শুরু করব আমি। এই বলে মেঘ তার মিশন শুরু করলো। বাকিটা ইতিহাস। আজকের গল্পটা এই পর্যন্তই। আবারও দেখা হবে অন্য কোনো গল্পে। ধন্যবাদ।